আপনি কি কখনো জিগস পাজল সলভ করেছেন? আমি ঠিক সেই জিগস পাজলগুলোর কথা বলছি যেগুলো সলভ করতে প্রায় 1 ঘন্টা বা ঘন্টা খানেক লেগে যায়। অনেক সময় তারও বেশি সময় লাগে। আপনি যদি বাড়ি কিনতে যান সেই বিষয়টিও কিন্তু অনেকটাই জিগস পাজল সলভ করার মতন। আর তার উপর যদি আপনি হোম লোন নিয়ে বাড়ি কেনার প্ল্যান করেন তাহলে তো কোনো কথাই নেই, ঝামেলা আরো বেশি বেড়ে যায়। এই জিগস পাজলের এক একটা পিস কিন্তু একটি অপরটির উপর নির্ভরশীল। আপনি ঠিকঠাক মতন প্রত্যেকটাকে বসালে তবেই সেই পাজলটা ফিট হবে। আর বাড়ি কেনার বিষয়টিও কিন্তু এক্স্যাক্টলি এটার মতনই সিমিলার। আপনি কি এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না যে এই দুটি বিষয় অনেকটা একই? যদি আপনার উত্তর না হয় দেন লেট মি এক্সপ্লেন। আপনি যদি কখনো জিগস পাজল সলভ করে থাকেন তাহলে আপনি এটা তো জানবেন যে প্রসেসটা কিন্তু অনেকটা লং প্রসেস হয়। আর এই লম্বা প্রসেসের কারণেই কিন্তু এটা সলভ করার জন্য অনেকটা পেশেন্সের দরকার। ঠিক তেমনই যদি লোন নিয়ে আপনি বাড়ি কিনতে চান সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় রাস্তা আপনাকে অবলম্বন করতে হয়, আর এখানেও ঠিক এরকমই পেশেন্সের প্রয়োজন। আর এই উভয় প্রসেসই স্টার্ট করার আগে আপনার দুটি বিষয়ের উপর কিন্তু নজর রাখা অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক যেরকমটা জিগস পাজলের সাথে আসা ফুল পিকচারটা আমাদের ভালো করে দেখে নিতে হয় আগে থেকে, ঠিক তেমন আমার কাছে কিন্তু একটা লম্বা লিস্ট আছে যে জিগস পাজল আর বাড়ি কেনা এই দুটো কিভাবে সিমিলার সেটা আপনাকে বোঝানো। কিন্তু আপনি তো নিশ্চয়ই এই দুটোর সিমিলারিটি বোঝার জন্য ভিডিওটা দেখছেন না, তাই না? তাই আমার কম্পারিজনের কারণটা হলো আপনাকে এটা বোঝানো যে একটা হোম লোন নেওয়া আর একটা বাড়ি কেনা কতটা কমপ্লিকেটেড। আর বেশিরভাগ মানুষই কিন্তু এই দুটো করতে গিয়ে অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। আরো তখনই তারা এই ভুল পদক্ষেপগুলো নেন যদি সেটা তার জন্য প্রথমবার হয়। আর এই ভুল পদক্ষেপগুলোর কিন্তু খুব সিরিয়াস কনসিকোয়েন্সেস থাকে। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সঞ্চারী আর আজকের ভিডিওতে আমি আপনাকে সেই জগতে নিয়ে যাব যেখানে ড্রিমস আর বিল্ট ব্রিক বাই ব্রিক অ্যান্ড ফোর ক্যাসেল দ্য ওয়ার্ল্ড অফ হোম লোনস। কিন্তু এই হোম ওনারশিপের ড্রিমি ওয়ার্ল্ডে যাওয়ার আগে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব যখনই আপনি হোম লোন নিতে যান তখন যেই ধরনের মিস্টেক্স গুলি আপনি ইউজুয়ালি করে থাকেন, আর সেই মিস্টেক্স গুলির যে নট সো ড্রিমি সাইড রয়েছে সেটা নিয়ে। তাই এই ভিডিওটির গোল হলো আপনাকে সেই কস্টলি ভুল পদক্ষেপগুলো অ্যাভয়েড করানো এবং আপনার লোন নেওয়ার জার্নিটা যাতে খুব স্মুথ হয়ে যায় সিল্কের মতন, আর আপনি খুব আরামসে একটা হোম ওন করতে পারেন। হোম লোন নেওয়ার সময় কিন্তু মানুষ 5টি খুব গুরুতর মিস্টেক করে থাকে। আপনি আজকের ভিডিওটি দেখার আগে কিন্তু একটি পেন আর পেপার নিয়ে বসুন, আর যে মিস্টেকস গুলো নিয়ে আমি বলবো সেইগুলো নোট ডাউন করবেন, কারণ আজকের ভিডিওতে কিছু সিক্রেটস নিয়ে আলোচনা করতে চলেছি। আপনি ঠিকই শুনছেন, সিক্রেটস। রিসেন্ট ইয়ার্সে এই হোম লোন নেওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। মানুষ চাইলে খুব ইজিলি ব্যাংকে গিয়ে হোম লোন নিয়ে নিতে পারে। হ্যাঁ, তবে এই হোম লোন নেওয়ার আগে যে জিনিসটা করা উচিত সেটা হলো আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে। বেশিরভাগ মানুষ কিন্তু মার্কেট রিসার্চ না করে হোম লোন নিতে ঝাঁপিয়ে পড়ে, আর সেই ক্ষেত্রে অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। আপনি যখন রিসার্চ করবেন প্রথমে আপনাকে দেখতে হবে যে সেই লোনের টেনিয়র কি, অর্থাৎ কত সময়সীমা পর্যন্ত আপনি লোনটা নিচ্ছেন, আর তার মধ্যে ইন্টারেস্ট রেট কত রয়েছে। এগুলো দেখে আপনি আপনার যেটা সুবিধা সেটা যাচাই করে তবেই লোন নেবেন। আপনাকে এই জন্যই রিসার্চ করতে বলা হচ্ছে যে আপনার রিসার্চ করা সমস্ত লেন্ডার্সদের কি রেটে তারা ইন্টারেস্ট দিচ্ছে এবং অন্যান্য যে অ্যাসপেক্ট গুলো রয়েছে সেগুলো আপনাকে নোট ডাউন করে নিতে হবে। আর এইভাবে আপনি খুব সহজেই আপনার জন্য সঠিক হোম লোনটা বাছাই করতে পারবেন। আর এটি কিন্তু আপনাকে কস্ট এফেক্টিভনেস এবং কারেক্ট বাজেটটা অনুমান করতে হেল্প করবে। আর এটা মনে রাখবেন, বিষয়টা কিন্তু শুধুমাত্র কম ইন্টারেস্ট রেটের নয়। হতেই পারে কোনো লেন্ডার আপনার থেকে খুব কম ইন্টারেস্ট রেট চার্জ করছে, কিন্তু তার বদলে তার বেশ কিছু হিডেন চার্জেস রয়েছে। হয়তো তার ক্লোজিং চার্জেস অনেক বেশি বা তাদের ফি স্ট্রাকচার অনেকটা হাই। তাই এই সব বিষয়গুলো আপনাকে যাচাই করতে হবে। প্রথমে আপনার যখন রিসার্চ করা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আপনার লেন্ডারের সাথে আলোচনা করতে হবে, আর সেই আলোচনার জন্য কিছু পয়েন্ট আপনাকে আগে থেকেই দেখে নিতে হবে। প্রথমে আপনি দেখে নেবেন যে মার্কেটে ইন্টারেস্ট রেট কত চলছে। এরপর আপনাকে এটা দেখতে হবে যে আপনার ক্রেডিট স্কোর কিরকম রয়েছে, আর তারপর আপনি আপনার লেন্ডারকে প্রসেসিং ফিটা একটু কমাতেও রিকোয়েস্ট করতে পারেন।
ব্যাংক বা এনবিএফসি তে লোনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে প্রপার রিসার্চ করে নিতে হবে, যেমনটা এতক্ষণ বললাম। আর বিভিন্ন বিষয় আপনাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তবেই লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার এই ক্ষেত্রে মাল্টিপল প্যারামিটার্স আছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো তার মধ্যে রয়েছে লোনের টাইপ, ইন্টারেস্ট রেট এবং তাদের সার্ভিসের কোয়ালিটি। এবার চলুন আগে লোনের টাইপস গুলো দেখে নেওয়া যাক, যেটা আপনাকে আপনার রিসার্চ জার্নিতে খুব হেল্প করতে চলেছে। বিভিন্ন ব্যাংক কিন্তু দুই ধরনের লোন দিয়ে থাকে, একটা ফ্লোটিং ইন্টারেস্ট আর একটা ফিক্সড ইন্টারেস্ট লোন। এবার আপনার জন্য কোন ধরনের লোন ঠিক হবে আমি আবারও বলছি যে সেটা নেওয়ার আগে কিন্তু আপনি ভালো করে রিসার্চ করে নেবেন। এবার চলুন এই দুটোর পার্থক্য আগে জেনে নেওয়া যাক, যাতে আপনার রিসার্চে আরো বেশি সুবিধা হয়। প্রথমে জেনে নিই ফ্লোটিং ইন্টারেস্ট হোম লোন। এই ফ্লোটিং ইন্টারেস্ট লোনের ক্ষেত্রে কিন্তু আপনার এন্টায়ার যে টেনিয়ার রয়েছে সেই টেনিয়ারে সুদের হার ফিক্স থাকে না। এই ক্ষেত্রে সুদের হার পরিবর্তিত হতে পারে। এবারে সুদের হার পরিবর্তনটা ডিপেন্ড করে কিন্তু মার্কেট কন্ডিশনস এর উপর, আর এই মার্কেট কন্ডিশনস এর উপর বেস করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অথবা আপনার লেন্ডারের ইন্টারনাল পলিসি দ্বারা নির্ধারিত বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করে কিন্তু এই সুদের হার পরিবর্তন হতে থাকে। ধরে নিচ্ছি যে আপনি একটি লোন যখন নিয়েছেন তখন 9% রেটে নিয়েছিলেন। পরবর্তীতে যদি বেঞ্চমার্কের চেঞ্জ আসে কোনো, সেই ক্ষেত্রে এই রেটটা চেঞ্জ হয়ে 9.25%ও হয়ে যেতে পারে, আবার 8.75%ও হয়ে যেতে পারে। এবার দ্বিতীয় যে অপশনটা রয়েছে ফিক্সড ইন্টারেস্ট রেট লোন, এই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো টেনিয়ার জুড়ে আপনি যখন থেকে লোন নিয়েছেন তখন থেকে শেষ পর্যন্ত আপনার সুদের হারটা অপরিবর্তিত থাকে। আর এর ফলে যে সুবিধা হয়, আপনার বাজেটে কিন্তু একটা প্রেডিক্টেবিলিটি থাকে এবং আগে থেকেই আপনার ইএমআইটা আপনি নির্ধারণ করে রাখতে পারেন, যেটায় কোনো ফার্দার চেঞ্জেস আসে না। ধরে নিচ্ছি আপনি যদি 9% রেটে লোনটি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত কিন্তু আপনার ইন্টারেস্ট রেট 9%ই থাকবে, ইরেসপেক্টিভ অফ মার্কেট কন্ডিশনস। এবার আপনাকে কিন্তু এই দুটো পদ্ধতিরই সুবিধা এবং অসুবিধা আগে ভালো করে যাচাই করে নিতে হবে, আর তারপর আপনার জন্য কোনটা সুটেবল মনে হচ্ছে সেটা ভালো করে ভাবনা চিন্তা করে তবেই আপনি ডিসিশন নেবেন। এবার চলুন বাকি মিস্টেকস গুলো দেখে নেওয়া যাক, যেগুলো খুব কমনলি আমরা করে থাকি। মিস্টেক নাম্বার 2, overlooking your credit score. Do you know your credit score? আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ক্রেডিট স্কোর বিষয়টি কি সেটা জানেন না। তাহলে চলুন আগে এটা জেনে নেওয়া যাক যে ক্রেডিট স্কোর ব্যাপারটা আসলে কি। ক্রেডিট স্কোর হলো নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউর ক্রেডিট ওয়ার্থিনেস। এর অর্থ হলো আপনাকে যদি কেউ ক্রেডিট দেয়, অর্থাৎ টাকা ধার দেয়, তাহলে সেই ব্যক্তিটির কতটা সম্ভাবনা রয়েছে টাকাটা সময়ের মধ্যে সঠিক সুদ সমেত ফেরত পাওয়ার, অর্থাৎ আপনি আপনার লোন অ্যামাউন্টটা সময় মতো রিপে করতে কতটা এলিজিবল। এইভাবে কেউ কি করে নাম্বার দিয়ে দিতে পারে আপনি এটাই ভাবছেন তো? আসলে এটি কিন্তু বেস করে আপনার ক্রেডিট হিস্ট্রির উপর, অর্থাৎ আপনার পেমেন্ট হিস্ট্রি, লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি, টাইপস অফ ক্রেডিট অ্যাকাউন্টস, ক্রেডিট ইউটিলাইজেশন এবং রিসেন্ট ক্রেডিট এনকোয়ারিজ ইত্যাদি বিষয়গুলিকে এর মধ্যে বিবেচনা করা হয়। টু মেনি টেকনিক্যাল টার্মস, তাই না? বেসিক্যালি আপনি এখনো পর্যন্ত কতগুলো লোন নিয়েছেন আর কতদিনের মধ্যে সেই লোনগুলি আপনি পরিশোধ করেছেন এবং কতটা নিয়মিত আপনি সেই লোনগুলো পরিশোধ করেছেন, এটা তারই হিস্ট্রি। এই সব কিছু কিন্তু একটা ভিডিওতে কভার করা কখনোই সম্ভব নয়। তবে আপনার যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে যে ক্রেডিট সম্পর্কিত সব কিছুই কিন্তু আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে, এমনকি সেটা আপনার ক্রেডিট কার্ড বিলস এর রিপেমেন্টও হতে পারে। কিন্তু মানুষ ইউজুয়ালি যেই মিস্টেকটা করে থাকে, তারা কিন্তু তাদের ক্রেডিট স্কোর মেনটেন করাটাকে ওভারলুক করে যায়। আপনি যদি ভবিষ্যতে কোনো লোন নেওয়ার প্ল্যানিং করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আপনার ক্রেডিট স্কোর ঠিকভাবে বিল্ড আপ করার জন্য নজর দিতে হবে। এবার এটা কেন প্রয়োজন? কারণটা খুব সিম্পল। ক্রেডিট স্কোর কিন্তু আপনার লোনের অ্যাপ্রুভাল প্রসেসে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেইনলি আপনি যে ইন্টারেস্ট রেটে লোনটা পাবেন, ক্রেডিট স্কোর কিন্তু সেই ইন্টারেস্ট রেটটাকে প্রভাবিত করে। আর আপনি কি চান? সব থেকে লোয়েস্ট যে পসিবল রেটটা হয় সেইটাতেই তো আপনি লোন নিতে চান, তাই না? আর যদি সেটাই চান তাহলে কিন্তু আপনি এখন থেকে নিজের ক্রেডিট স্কোর চেক করুন এবং সেই ক্রেডিট স্কোরটা ইমপ্রুভ করার দিকে মন দিন।
আপনি কি খুব অ্যাট্রাকটিভ রেটে লোন পেতে চান, অর্থাৎ হোম লোনের কথা বলছি আমি। আর সেটা যদি আপনি চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার সিবিল স্কোর যদি 750 হয় মিনিমাম, এবং তার থেকে যত ভালো হবে সেটাই আপনার হোম লোন অ্যাপ্রুভালের জন্য সব থেকে ভালো। নেক্সট মিস্টেকে যাওয়ার আগে আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট টিপ জানিয়ে রাখি, যাতে আপনার ক্রেডিট স্কোর কমে না যায়। আপনি আপনার ঠিকঠাক ক্রেডিট স্কোর মেনটেন করার জন্য কিন্তু অনেকের কাছে, অর্থাৎ একাধিক লেন্ডারের কাছে লোনের জন্য অ্যাপ্লাই করা বন্ধ করুন। এর কারণ লেন্ডারদের দ্বারা পাঠানো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে। আর এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, সব রকম ডিউজ এবং বিলস টাইমে পেমেন্ট করতে হবে। মেনলি আপনার যে ক্রেডিট কার্ড বিলস রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এগুলো যদি আপনি সময় মতো পে করেন তাহলে আপনার লোন স্যাংশন হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আর আপনার কাছে যদি এরকম ক্রেডিট স্কোর ইমপ্রুভ করার ভালো টিপস থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, যাতে বাকি ভিউয়ার্সরাও উপকৃত হয়। মিস্টেক নাম্বার 3, ওভার এস্টিমেটিং ইউর রিপেমেন্ট ক্যাপাসিটি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে হোম লোন নেওয়ার সময় মানুষ সব থেকে বড় মিস্টেক কোনটা করে ফেলে, আমি বলবো যে তারা তাদের রিপেমেন্ট করার ক্ষমতাটাকে অনেক বেশি ওভার এস্টিমেট করে ফেলে। এই রিপেমেন্ট করা বলতে বোঝায় আপনি যে লোনটা নিচ্ছেন তার যে ইএমআই অ্যামাউন্টটা পড়ছে সেটা আপনি কত কমফোর্টেবলি পে করতে পারছেন প্রত্যেক মাসে। এবার আপনাকে একটা সিক্রেট বলি, যেটা জানলে আপনি এই ভুলটা হয়তো আর করবেন না। আপনি আমাদের ভিডিওতে যখন এতটা টাইম ইনভেস্ট করছেন, একটা সিক্রেট টিপ তো আপনারও প্রাপ্য, তাই না? আপনার ইএমআই এর আউটফ্লো সাধারণত আপনার ইনকামের 30 to 40% বাইরে যাওয়া কিন্তু উচিত নয়। অর্থাৎ আপনার যদি মান্থলি ইনকাম হয় 60,000 টাকা, তাহলে আপনার ইএমআই আউটফ্লো ম্যাক্সিমাম 24,000 মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, তার বেশি কিন্তু যাওয়া উচিত নয়। আমি আরেকটি সিচুয়েশন এক্সপ্লেন করতে চাই আপনার কাছে। এই ভুলটাও কিন্তু মানুষ প্রায়শই করে থাকে। আমি ঘটনা দিয়ে আপনাকে বোঝাচ্ছি। এই বিষয়টি আমার বন্ধুর সাথেই ঘটেছে। আর সে একটি হোম লোন নিয়েছিল, যেটার জন্য তাকে মান্থলি 15,000 টাকা পে করতে হচ্ছিল। এটা কিন্তু এক্স্যাক্টলি তার যে ইনকাম তার 30% ছিল। তাহলে নিশ্চয়ই আপনার প্রশ্ন আসছে যে ও আবার কি ভুল করলো। সে যেটা ভুল করেছিল সেটা হচ্ছে সে ফিউচার ইভেন্টস গুলোকে কনসিডার করেননি। হোম লোন তো সে নিয়েছিল, কিন্তু সেই বছরেই সে বিয়েও করেছিল। তাই তার যে মাসিক খরচাটা সেটা খুব সিগনিফিকেন্টলি বেড়ে যায়, কিন্তু সেই অনুযায়ী তার ইনকাম তো সিগনিফিকেন্টলি বাড়েনি। আর এইভাবেই তার পক্ষে খুব মুশকিল হয়ে যায় তার ফাইন্যান্সেস ম্যানেজ করা। এবার আমি এখানে যে বিষয়টি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে, আপনাকে কিন্তু আপনার যে রিপেমেন্ট ক্যাপাসিটি আছে সেটা ভালো করে ভাবনা চিন্তা করে দেখে নিতে হবে। হতেই পারে আপনি কোনো একটা হোম লোন 10 বছর, 20 বছর বা 30 বছরের এই লম্বা টাইম ফ্রেমের জন্য নিতে চান। সেটা ঠিক আছে, কিন্তু এই সময়সীমার মধ্যে আপনার লাইফের যে অন্যান্য সিগনিফিকেন্ট ইভেন্টস গুলো ঘটতে পারে, যেটা আপনার ফাইন্যান্সিয়াল হেলথকেও এফেক্ট করবে, সেই ইভেন্টগুলো আপনার অবশ্যই কনসিডার করা উচিত। অবশ্যই আপনি আবার এই সময়সীমার মধ্যে আপনার ইনকামের পরিমাণও ইনক্রিজ করতে পারেন, কিন্তু আমি আপনার নিরাপত্তার খাতিরে এই ইনকামের যে ইনক্রিজ হওয়া সেটাকে অনেকটা আন্ডার এস্টিমেট করবো, আর আপনার লোন রিপেমেন্টের জন্য যে ফাইন্যান্সিয়াল হেলথে এফেক্ট আসতে পারে এবং আপনার যে এক্সপেন্সেস গুলো রয়েছে সেইটাকে বেশি ওভার এস্টিমেট করবো। এর কারণ কি জানতে চান? So that I don't attract penalties and a dent in my credit score. হ্যাঁ, এটা কিন্তু একটা সাইকেল। মিস্টেক নাম্বার 4, নট রিডিং অল দি রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। সারপ্রাইজ তো আপনি নিশ্চয়ই পছন্দ করেন, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি একটা হোম লোন নিয়ে নেওয়ার পর কোনো এই লোন রিলেটেড সারপ্রাইজ পান, সেটা একদমই আপনার জন্য ভালো লাগবে না। তাই আমি বলবো আপনার হোম লোনের এগ্রিমেন্ট পেপারটি কিন্তু আপনি খুব ভালো করে পড়ে নেবেন। সেখানে যদি আপনি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যান, সেটা পরবর্তীকালে আপনাকে কোনো বড় সমস্যার সম্মুখীনও করতে পারে। তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি কোনো রকম সিগনেচার করার আগেই ভালো করে টার্মস এন্ড কন্ডিশনস গুলো এক্সামিন করে নেবেন। আর এর জন্য আপনি না হয় হাতে খানিকটা সময় নিন। এর ইন্টারেস্ট রেট, প্রি পেমেন্ট অপশন, প্রসেসিং ফি, লেট পেমেন্ট চার্জ এবং ফোরক্লোজার প্রসিডিওরের সাথে সম্পর্কিত যে ক্লজেস গুলি রয়েছে সেইগুলোও আপনাকে মনে রাখতে হবে। এবার এর মধ্যে আপনি যদি কোনো পয়েন্টসও আপনার কাছে খুব আনক্লিয়ার লাগে বা আপনার সেটা নিয়ে কোনো রকম সন্দেহ হয়, আপনি অবশ্যই সেটা নিয়ে আপনার লেন্ডারের কাছে প্রশ্ন করুন এবং সেটা ভালো করে যাচাই করে নিন। এমনকি এরকমও হতে পারে প্রত্যেকটির মধ্যে কোনো হিডেন চার্জেস হতে পারে, আর সেই হিডেন চার্জেস আপনার কাছে অজানাও থাকতে পারে। আমার রিলেটিভের সাথে এমন একটা জিনিস হয়েছিল,
সে একটি লোন নিয়েছিল, হোম লোন। পরবর্তীকালে জমি বিক্রি করে সে অনেকগুলি টাকা একবারে পায় এবং সে ভেবেছিল যে লোনটাকে ফোরক্লোজ করে দেবে। কিন্তু যখন সে ফোরক্লোজার করতে যায় তখন জানতে পারে যে এই হোম লোনটি, অর্থাৎ যেই লোনটা সে নিয়েছিল স্পেসিফিক্যালি, সেটা ফোরক্লোজারের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবং এই ফোরক্লোজার যে অ্যালাউড নয় সেটা জানতে পেরে আমার রিলেটিভ তো খুব শকড হয়ে গিয়েছিল। কিছু এমন ধরনের লোন এগ্রিমেন্টস হয় যেগুলোর ধরুন খুব বেশি পরিমাণ ইন্টারেস্ট চার্জেস কাটা হয়, সেই ধরনের কিছু লোনস এর ক্ষেত্রে ফোরক্লোজার এলাও করা হয়। আমি কিন্তু চাই না যে আপনি এই ধরনের কোনো ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে পড়ুন, তাই বারবার বলছি, রিড আপ অ্যান্ড রিড আপ অল দ্য ডকুমেন্টস বিফোর টেকিং আ লোন। মিস্টেক নাম্বার 5, নট অ্যাকুমুলেটিং অ্যান অ্যাডিকুয়েট কর্পাস। আপনি হয়তো এতক্ষণ আপনার লেন্ডারের কাছ থেকে এটা জেনে গেছেন যে আপনি যে প্রপার্টিটা কিনতে চাইছেন সেই প্রপার্টির টোটাল ভ্যালুর উপর আপনি 75 থেকে 90% লোন পেয়ে যাবেন। তাহলে আপনি যে বাড়িটা কিনছেন সেটার দাম যদি হয় 60 লাখ, আপনি সেই ক্ষেত্রে 45 থেকে 50 লাখ পর্যন্ত লোন পেয়েই যাচ্ছেন। বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকছে সেটা আপনাকে ইদার ডাউন পেমেন্ট অথবা মার্জিন কন্ট্রিবিউশন হিসেবে পেমেন্ট করে দিতে হবে লোনটা অ্যাভেল করার আগে। তাই আপনার কাছে যে অ্যাডিকুয়েট কর্পাস আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যে টাকাটা দরকার সেটা অলরেডি আপনার কাছে মজুদ আছে, সেটা আপনাকে আগে দেখে নিতে হবে, তারপর আপনাকে লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন আপনার বাড়ি কেনার একটা ফাইনাল ডিসিশন নিয়েই ফেলবেন তখন কিন্তু আপনার কাছে এই কর্পাসটা রেডি থাকা দরকার। আর সেই প্ল্যানিংটাই কিন্তু আপনাকে করতে হবে আপনার আর্লি স্টেজ থেকে, সেটাই হবে আপনার জন্য বেস্ট। এবার আর্লি স্টেজে আপনি যদি টাকা জমানো শুরু করেন ওই কর্পাসটা বিল্ড আপ করার জন্য, সেটা আপনি যত সময় যাবে আপনার ইনকাম যত বাড়তে থাকবে তার সাথে সাথে সেই অ্যামাউন্টটা গ্যাদার করার পরিমাণ বাড়াতেও পারেন। শুরুতেই আপনি আপনার ইনকামে 10 to 15% মিনিমাম সেভ করা শুরু করুন এই কর্পাসটা বিল্ড আপ করার জন্য। এরপর ইনকাম বাড়ার সাথে সাথে এটাকে ইনক্রিজ করুন। এবার এটা যে আপনি সেভ করছেন সেটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার রিস্ক অ্যাপেটাইটের উপর ডিপেন্ড করে। কোনো আরডি হতে পারে, অর্থাৎ রেকারিং ডিপোজিট, বা কোনো মিউচুয়াল ফান্ড, ইএলএসএস, এই ধরনের ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করলে সেই কর্পাসটা হয়তো সময়ের একটু আগেই আপনি নিজের কাছে রেডি রাখতে পারবেন। আর এই ইনভেস্টমেন্টের কারণই হলো এটা, যাতে এইটুকু এনশিওর হয়ে যায় আপনার এই টাকাটা কোনো এক্সপেন্সে চলে যাচ্ছে না। এটা মনে রাখবেন, এই কর্পাসটা বিল্ড আপ করার জন্য যেন আপনাকে আপনার অন্যান্য ফান্ড, যেমন ধরুন যেটা খুব ইম্পর্টেন্ট এমার্জেন্সি সেভিং ফান্ড, সেটার সাথে কোনো কম্প্রোমাইজ না করতে হয়। এটা কিন্তু একটা হিউজ রিস্ক। উপরন্তু যদি আপনার পক্ষে এটা সম্ভব হয় যে আপনি লোন অ্যামাউন্ট রিডিউস করতে পারেন তাহলে সেটা করে ফেলুন। আবার আপনি বেটার একটা লোন ডিল পাওয়ার জন্য যতটা বেশি পরিমাণ ডাউন পেমেন্ট করতে পারেন সেটাও করে দিন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেটার ডিল অ্যাভেল করতে পারবেন। আমি জানি দুর্গাপুজো শেষ, কিন্তু এর মানে তো এই নয় যে আপনি বোনাস পাবেন না। হিয়ার ইজ অ্যান অ্যাডিশনাল পয়েন্ট। ধরা যাক কোনো একজন ব্যক্তি 25 লাখ টাকা হোম লোন করেছে, কিন্তু তারপর কোনো আনফরচুনেট ইভেন্টের কারণে তিনি মারা গেলেন। এরপর সেই লোনটা কে পেমেন্ট করবে? এবং সেই ব্যক্তির মৃত্যুর পর তাহলে কি তার বাড়ির লোক সেই বাড়ির উপর থেকে দখল হারিয়ে ফেলবে? তাহলে তারা থাকবে কোথায়? বেশিরভাগ মানুষই যেটা করে থাকেন, এই টাফ ডিসিশনস গুলো নেওয়ার জন্য যে কোয়েশ্চেন্স গুলো করা দরকার সেটা করে ওঠেন না, বা জিনিসগুলোকে হয়তো নেগলেক্ট করে যায়। যদি তারা এই প্রশ্নটি আগেই করে থাকে তাহলে তারা নিজের সলিউশন অনুযায়ী একটি ইন্স্যুরেন্স আগেই নিয়ে থাকবেন। আপনার ফ্যামিলিকে এই ধরনের আর্থিক দুরবস্থা থেকে দূরে রাখার জন্য আপনার উচিত একটা ইন্স্যুরেন্স করানো। আর এই ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে কিন্তু আপনার অন্যান্য লায়াবিলিটি যেমন ইনক্লুডেড থাকবে, তার সাথেই আপনার এই হোম লোনও যেন ইনক্লুডেড থাকে। সবশেষে আসছি বোনাস পে বোনাস, যেটা হচ্ছে কিপ ইউর 10 ইয়ার লো। এতক্ষণে তো আপনি এটা বুঝতেই পারছেন যে আপনার লোনের যদি 10 ইয়ারটা অনেক বড় হয় সেই ক্ষেত্রে আপনাকে মান্থলি যে ইএমআইটা পে করার আছে সেটা কম দিতে হবে। আর যদি আপনার 10 ইয়ার ছোট হয় সেই ক্ষেত্রে মান্থলি অনেক বড় অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। তাই এটা শোনার পর নিশ্চয়ই আপনি এমনটাই ভাবছেন যে যেটা কম অ্যামাউন্ট পে করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে, সেই ডিলটাই অনেক বেশি অ্যাট্রাকটিভ, তাই না? কিন্তু আসলে এটা নয়। যখন আপনি লম্বা সময়সীমা চুজ করবেন আর কম ইএমআই বাছাই করবেন, ঠিক তখনই কিন্তু আপনাকে আপনার যে আসল অ্যামাউন্টটা তার থেকে অনেক বেশি টাকা অবশেষে গিয়ে পে করতে হবে। আর সেই টাকার ডিফারেন্সটা কিন্তু লাখে গিয়েও দাঁড়াতে পারে।
অপরদিকে আপনি কিন্তু আপনার লোন প্রোভাইডারের সাথে স্টেপ আপ ইএমআই অপশনটাও একবার আলোচনা করে নিতে পারেন। এটা কিন্তু সেই সব মানুষদের জন্য একটা ভালো অপশন যারা জানে যে আগামী বছরগুলিতে তাদের ইনকাম বাড়তে চলেছে। তাই সেইটার উপর বেস করে তারা আগে থেকে ক্যালকুলেট করে কিন্তু তাদের স্টেপ আপ ইএমআইটা সেট করতে পারে। অর্থাৎ প্রথমে তারা একটা কম অ্যামাউন্ট দিয়ে শুরু করলো লোন রিপেমেন্ট করা, আস্তে আস্তে তাদের এই ইএমআই এর পরিমাণটাও বাড়তে থাকবে। তবে এখানে কিন্তু আপনাকে একটা বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে, আপনার যে টাকার পরিমাণ অর্থাৎ ইনকামের পরিমাণ বাড়বে সেটা যেন ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পায়। আশা করছি এই ভিডিওটিতে আপনি এটা তো বুঝতে পারলেন যে হোম লোন নেওয়ার সময় মানুষ ইউজুয়ালি কোন মিস্টেকগুলো করে থাকে, আর সেই মিস্টেকগুলো আপনি যাতে না করেন তাই খুব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনার সাথে ডিসকাস করা হলো। তাহলে চলুন চট করে একটা রিক্যাপ দেখে নেওয়া যাক যে আজকের ভিডিও থেকে লোন সম্পর্কে আপনি কি কি শিখলেন। পয়েন্ট নাম্বার 1 ছিল আপনি যখন লোন নেওয়ার প্ল্যান করবেন তখন আপনি প্রপার রিসার্চ করে নেবেন। পয়েন্ট নাম্বার 2, আপনার ক্রেডিট স্কোর চেক করুন। নাম্বার 3, আপনার পেমেন্ট ক্যাপাসিটি সম্পর্কে জানুন। নাম্বার 4, সব ডকুমেন্টস কেয়ারফুলি পড়ুন। নাম্বার 5, আপনার সেভিংসে এনাফ ফান্ডস রাখুন। নাম্বার 6, একটি হোম লোন ইন্স্যুরেন্স গ্রহণ করা কনসিডার করুন। এবং নাম্বার 7, একটি ছোট্ট টেনিয়ার বেছে নেওয়ার কথা কনসিডার করুন এবং স্টেপ আপ ইএমআই চেক করুন। তাই এই ভিডিওটি হলো আপনার চিট কোড এনশিওর করার জন্য যে আপনি আপনার হোম লোন নেওয়ার জন্য বেস্ট প্রোভাইডারকে বেছে নিয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আপনার কোনো বন্ধু বা রিলেটিভ যে হয়তো হোম লোন নেওয়ার প্ল্যান করছে বা বাড়ি বা ফ্ল্যাট কেনার প্ল্যান করছে তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর যেমনটা প্রত্যেক ভিডিওতে বলি, আপনার কোনো কোয়েরি থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জে ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।